আচ্ছা, তাইলে আমরা শুরু করি, ঠিক আছে? তো আমরা আগের দিন হচ্ছে যে মডেলিং অফ মেকানিক্যাল সিস্টেম পড়তেছিলাম, যেটার আমাদের প্রথম টপিকটা ছিল আসলে কিসের? প্রথম টপিকটা আসলে ছিল আমাদের ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেম, ঠিক আছে? যেখানে আসলে মোশন গুলো আমাদের একটা লিনিয়ার মোশন ছিল, বা ওদের যেই মোশনের যে পাথটা ওটা লিনিয়ার ছিল। তো আজকে আমরা পার্ট টু রোটেশনাল মেকানিক্যাল সিস্টেম দেখবো, যেটা আসলে মেইনলি হচ্ছে আমাদের রোটেশনাল। ওদের মোশনটা এখন হবে একটা কার্ভ পাথে, অথবা রোটেট করবে কোনো একটা তোমার সার্কুলার পাথে, এরকম একটা মোশনের ক্ষেত্রে, বা এরকম মেকানিক্যাল এরকম মোশনওয়ালা মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে আমরা জিনিসগুলা দেখবো যে কিভাবে ওখান থেকে ইকুইভ্যালেন্ট তোমার হচ্ছে যে মেকানিক্যাল নেটওয়ার্ক ড্র করে, সেখান থেকে ফ্রি বডি ডায়াগ্রাম থেকে ইকুয়েশন, ইকুয়েশন থেকে তোমার হচ্ছে ট্রান্সফার ফাংশন বের করা, এই একই আগের জিনিসগুলাই জাস্ট আজকে রিপিট হবে রোটেশনাল মেকানিক্যাল সিস্টেমের জন্য, ঠিক আছে? আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যালো? জি স্যার। জি স্যার, আচ্ছা, ক্লিয়ার। যদি মাঝে একটু প্রবলেম করে জানাও, কারণ আমার ওই ইয়েটা, মানে হেডফোনটা মাঝে মধ্যে প্রবলেম করে, ওটা আমি এই সেট থেকে বুঝি না। সো কোন কারণে কথা থেমে গেলে তোমরা এই সেট থেকে বলো। আচ্ছা, তো আমরা এইখান থেকে শুরু করি। সো প্রথমে আমরা রোটেশনাল মেকানিক্যাল সিস্টেম, যেটা হচ্ছে যে আমরা আগের আগের দিনও পড়ছিলাম সেই একই জিনিস, যে তোমার মোশন টেক্স পাথ অ্যালং এ সার্কুলার পাথ, এবং তারা নিউটনস ল অফ মোশন বেসিক্যালি ফলো করবে। তো এক্ষেত্রে আমরা দেখছিলাম যে ওইটি শিখে ডিএলএমবার্ট ল প্রিন্সিপাল, যেটা সেই ডিএলএমবার্ট প্রিন্সিপালটাই আমরা অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে? তো সেখানে আমরা বলছিলাম যে কোনো একটা বডির উপর আমরা যেই পরিমাণ তোমার হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ অ্যাপ্লাইড ফোর্সেস উইল বি ইকুয়াল টু দ্য টোটাল অ্যামাউন্ট অফ রেজিস্টিং ফোর্সেস। বাট আমরা রোটেশনাল মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে জানি টর্ক হচ্ছে টর্ক অ্যাক্টস অ্যাজ ফোর্স। টর্ক হচ্ছে ফোর্সের তোমার হচ্ছে যে ইন্ট্রো মানে কন্ট্রিবিউশনটা রাখে। তো এই কারণে আমরা যেটা বলি যে ফর রোটেশনাল মেকানিক্যাল সিস্টেম, ফর এনি বডি দ্য algebraic sum of externally applied force will be equal to the torques resisting motion in any case will be equal to the total resisting torques. তো অ্যালেমবার্ট প্রিন্সিপালটাই জাস্ট ফোর্সটা টর্ক দিয়ে এখানে রিপ্লেস হয়েছে, নাথিং এলস। আচ্ছা, দেন তারপর আমরা বলছিলাম যে আমাদের আগের বারের মতো এখানেও আমাদের তো কিছু প্যারামিটার আছে, সেই প্যারামিটার গুলো আমরা দেখি। যেমন ওখানে ডিসপ্লেসমেন্ট, এখানে হবে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, যেটাকে আমরা সাধারণত থিটা দিয়ে এক্সপ্রেস করি, থিটা মানে রেডিয়ানে। এরপর আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি, যেটা ওমেগা, চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, ডি থিটা বাই ডিটি রেডিয়ান পার সেকেন্ড আমরা জানি। অ্যাঙ্গুলার এক্সেলারেশন হবে, যেটা হচ্ছে আলফা, চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। আর ফোর্সের বদলে আমাদের এখানে কে থাকবে বলতো? টর্ক। সো টর্ক আসলে হচ্ছে আমরা একটা হাউ মাচ তোমার হচ্ছে যে ফোর্স অ্যাক্টিং অন এ বডি দ্যাট কজেস দ্য বডি টু রোটেট ইজ রিপ্রেজেন্টেড বাই টর্ক, হুজ ইউনিট ইজ নিউটন মিটার ইন কেস অফ রোটেশনাল মেকানিক্যাল সিস্টেম। এই জিনিসগুলো আর কি, এগুলো তো আমরা জানো, তো আমি একটু রিপিট করলাম। এবার হচ্ছে আমরা মেইন পয়েন্টে আসি। মেইন পয়েন্ট হচ্ছে আমাদের আগের মতোই কম্পোনেন্ট। আগেরবার ওখানে আমরা কোন কোন কম্পোনেন্ট রিপ্লেস করছিলাম? তিনটা, তাই না? তোমার যদি মনে থাকে, একটা ছিল আমাদের স্প্রিং, একটা ছিল আমাদের কি ম্যাস, আর একটা ছিল আমাদের ড্যাম্পার। এখানে সেম, এখানে আগের মতোই রোটেশনাল স্প্রিং যেটা আছে, এখন সেটাকে আমরা রোটেশনাল স্প্রিং বলবো। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা যেটা বলতাম, আমি যদি তোমাদের একটু লিখালিখিতে যাই, সেটা হচ্ছে দেখো আগেবার আমরা স্প্রিং কে কি বলছিলাম বলো তো? আগেবার কিন্তু আমরা স্প্রিং কে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করছিলাম যে যে আমরা স্প্রিং এর ক্ষেত্রে এই ফোর্সটা হবে আমার কি এক্স এর প্রপোর্শনাল, তাই না? অথবা কতটুকু এক্সচেঞ্জ হচ্ছে, সে ধরো এখানে এই পয়েন্টে এক্স টু, এই পয়েন্টে এক্স ওয়ান হইলে আমরা বলতাম যে এক্স টু মাইনাস এক্স ওয়ান, এরকম আমরা বলছিলাম। বাট এখন দেখা যাচ্ছে এটা যেহেতু রোটেশন, সো এটা কিন্তু দুইটা পয়েন্টের রোটেশনের ডিফারেন্স অথবা ডি থিটার সমান হবে, তাই না? সো আমরা বলতে পারি থিটা ওয়ান মাইনাস থিটা টু, অথবা থিটা টু মাইনাস থিটা ওয়ান এর প্রপোর্শনাল। সো জাস্ট আগের জিনিসগুলাই তোমার প্যারামিটারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, নাথিং এলস। সিমিলারলি ড্যাম্পারের ক্ষেত্রেও সেম। এটাকে অবশ্য আমি বি দিয়ে লিখি, ছবিতে সি দিয়ে দেওয়া সমস্যা নেই, তুমি যে কোনোটা ইউজ করতে পারো। সেক্ষেত্রেও সেম। এক্ষেত্রে আমরা বিটাকে আমরা বলি যে ডি থিটা বাই ডিটি, ঠিক আছে? প্রপোর্শনাল। অথবা তুমি এটাকে এই ফোর্সটা আর কি, ফোর্স ড্যাম্পারের জন্য যে ফোর্সটা, অথবা তুমি এটাকে বলতে পারো যে থিটা টু মাইনাস থিটা ওয়ান। এই জিনিসগুলো আগে এক্স দিয়েছিল, এখন থিটা দিয়ে আসতেছে, কজ এক্স ছিল আমাদের ডিসপ্লেসমেন্ট, আর এখন এটা এক্সটা বেসিক্যালি রিপ্লেস হবে থিটা দিয়ে, যেটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। আর ম্যাসের জায়গায় আমাদের কি আসবে বলতো? মোমেন্ট অফ ইনার্শিয়া। কারণ হচ্ছে যে আমরা জানি যে রোটেশনাল অবজেক্টের ক্ষেত্রে আমাদের, যেমন আমাদের লিনিয়ার বা ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে আমাদের কি ছিল বলতো? সেক্ষেত্রে আমাদের ছিল এফ ইকলস টু এম এ, এফ ইকলস টু এম এ। সো এই ক্ষেত্রে আমাদের আসলে এই চেঞ্জ হয়ে ফর্মুলাটা কি হয়ে যায়? এফ এর জায়গায় আসে টাউ, এম এর জায়গায় আসে আই, আর এর জায়গায় আসে হচ্ছে আলফা। তোমাদের যদি মনে থাকে এই জিনিসগুলা। সো তার মানে এমটা আসলে আমার রোটেশনাল মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে এম এর কন্ট্রিবিউশনটা
যে রাখে তাকে আমরা আই বা মোমেন্ট অফ ইনার্শিয়া বলি। এটাকে আই বা কোনো কোনো বইতে জে দিয়েও লিখে। তোমাদের যাদের বড় ক্লাসে, ইন্টারমিডিয়েট আমরা আই দিয়ে লিখতাম, বাট তোমাদের বড় ক্লাসে দেখা গেছে যে বেশিরভাগ বইগুলাই নিচের বইটুই ওরা জে ফলো করে, তাই আমি জে লিখবো। এবং এইটা বেসিক্যালি কত বলো তো? এটা আমাদের হচ্ছে যে প্রপোর্শনাল টু কত ছিল, এটা এফ, যে এটার জন্য যে ফোর্সটা, রেজিস্টিং ফোর্সটা আসবে, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের সেকেন্ড ডেরিভেটিভের প্রপোর্শনাল, তাই না? সেকেন্ড ডেরিভেটিভের প্রপোর্শনাল যদি তোমাদের মাথায় থাকে। সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এগুলা মোটামুটি আগের পড়াই, জাস্ট বিভিন্ন রোড শোনানোর জন্য বিভিন্ন চেঞ্জ আসতেছে আর কি। তোমরা কি শুনতেছো? হুম। জি স্যার। আচ্ছা, কোশ্চেন আছে কারো কোনো? তোমরা মনে হয় টোটাল 16-17 জন আছো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওকে। সো আমি তাহলে এগুলো একটু মুছে দিই। কি হচ্ছে এখানে? আচ্ছা, ওয়েট, দাঁড়াও। সো এই পর্যন্ত আমরা বেসিক জিনিসগুলো দেখলাম, ঠিক আছে? এখান থেকে আর আমাদের তেমন কিছু বোঝার নাই। তাহলে আমরা নেক্সট টপিকে এখন যাইতে পারবো, যেটা সেটা হচ্ছে এই পরের পার্টটা। আচ্ছা, তো নেক্সট টপিকে আমরা যদি যাই, দেখো এবার আমরা এক একটা করে জাস্ট টার্ম দেখবো আর বুঝে যাব। এগুলা তেমন বলার কিছু নেই, অলরেডি বলছি যেটা সেটাই। যে এই ক্ষেত্রে আমরা স্প্রিং, রোটেশনাল স্প্রিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে যে ইকুয়েশনটা যেটা লিখি, ওটা কে থিটা, কে হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, আর থিটা অথবা থিটা 1 - থিটা 2 এটা আসবে, মাত্র যেটা বললাম। আর ড্যাম্পারের ক্ষেত্রে আমরা বলছিলাম কি, ফোর্সটা তখন আমরা রিপ্রেজেন্ট করব থিটা ডিফারেন্সিয়েশন। অর্থাৎ এখানে থিটা 1 ডট দিয়ে কি বুঝাচ্ছে বলো তো? থিটা 1 ডট দিয়ে আসলে বুঝাচ্ছে যে তোমার d θ1/dt, ঠিক আছে? আর এটা দিয়ে বোঝাচ্ছে d θ2/dt। তার মানে আমরা বলতে পারি আসলে হচ্ছে যে তোমার এই ড্যাম্পারের জন্য তোমার যে ফোর্সটা হবে, সেটা হচ্ছে বি হচ্ছে ড্যাম্পার কনস্ট্যান্ট, আর সাথে আসবে হচ্ছে ddt অফ θ1 - θ2। এই ড্যাম্পারের জিনিসটা সবাই বুঝছো? আগের আগের দিনের কনসেপ্টটি কিন্তু জাস্ট এখানে কি হয়েছে বলতো, আগের দিন এটা কি ছিল বলতো? ddt অফ x1 - x2, এটা হচ্ছে এখন θ1 - θ2 দিয়ে রিপ্লেস হয়েছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের জন্য। কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, আছো নাকি তোমরা? জি স্যার, আছে স্যার, কোনো সমস্যা নেই স্যার। আচ্ছা, কোনো কোশ্চেন নাই। ওকে, সাধারণত অনলাইন ক্লাসে কারো কোনো কোশ্চেন থাকেও না, কারণ ওরা তো ক্লাসেই থাকে না বেশিরভাগ সময়। আচ্ছা যাও, তোমরা ক্লাসে থাকো না থাকো সমস্যা নাই। আসলে আমি একবার ভাবছিলাম যে আজকের সব ক্লাসটা আমি অফ করে দিব, কারণ আসলে এরকম অবস্থায় ক্লাস নেওয়ার মতো ইয়েও থাকে না। কিন্তু পরে ভাবলাম যে আসলে তোমাদের ক্লাস আবার কবে নিতে পারবো তার নাই ঠিক। সো শিডিউল ক্লাসটা নিয়েই ফেলি। ঠিক আছে, একটা লেকচার শুধু শুধু বাঁধায় রাখার তো কোনো মানে হয় না। তোমাদেরকে মোটামুটি ইনস্ট্রাকশন দিয়ে দিই, রেকর্ডিং থাকবে। সো তোমরা পড়ে নিতে পারবা। মানে এই আমার এই টপিকটা এই জায়গাতেই বেঁধে আছে। এই আজকে পড়ায় ফেললেই টপিকটা শেষ, দেন নেক্সট ক্লাস থেকে আমরা একটু মানে রিলেটেড টপিকে যাবো, বাট একটু ডিফারেন্ট টপিকে। তো শুধু শুধু একটা পার্ট রেখে দেওয়ার মানে নাই। তো ওই কারণে হচ্ছে ভাবলাম যে শেষ করে দিই। আচ্ছা, না তো আজকে ক্লাস নিব না, আমি পোস্টই করে দিতাম গত রাত্রে ভাবছিলাম, কিন্তু পরে থামলাম আর কি, যে ক্লাস হয়তো সামনে কবে নিতে পারবো তার ঠিক ঠিকানা নেই। আচ্ছা, তো এখান থেকে আমরা একটু আসি, দেখো মোমেন্ট অফ ইনার্শিয়া। এবার আসি আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া। তো মোমেন্ট অফ ইনার্শিয়াটাকে আমরা বলছিলাম যে মোমেন্ট অফ ইনার্শিয়ার জন্য আসলে আমরা যেটা পাবো, যে হচ্ছে সেক্ষেত্রে আমাদের কনস্ট্যান্ট হিসেবে আসবে। আর থিটা, এই যে দুইটা ডট দিয়ে আসলে কি বোঝায় বলো তো? ডাবল ডেরিভেটিভ, তাই না? এটা হচ্ছে বোঝায় হচ্ছে ডাবল ডেরিভেটিভ। সো এইটা আমাদের আসবে হচ্ছে d² dt², θ2 - θ1। এভাবেও দুইটা পয়েন্টের রেসপেক্টে হলে এটা হবে, বা একটা ভ্যারিয়েবল দিয়েও যদি এক্সপ্রেস করে তাহলে সেটাও এখান থেকে আসতে পারে। তো এটাও আমাদের ঠিক আগের রিলেশনশিপ গুলোর মতোই, ডিফারেন্ট কোনো কিছু না আর কি। জাস্ট এম এর জায়গায় জে চলে আসছে এখন মোমেন্ট অফ ইনার্শিয়া। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা দেখলাম। এখন আমাদের পড়াটা আগের পড়াটাই। আগের পড়াতে আমরা যেমন করছিলাম কি বলতো, প্রথমে হচ্ছে একটা মেকানিক্যাল সিস্টেম থাকতো, সেটাকে আমরা ড্র করতাম। তারপর আমরা নোডাল অ্যানালাইসিস এর মতো করে আমরা ফর্মুলা ইউজ করতাম, বা বেশি কমপ্লেক্স হলে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে তারপর সেখান থেকে আমরা প্রত্যেকটা বডির জন্য আলাদা আলাদা করে ইকুয়েশন বের করে আমরা কাজ করতাম। তো এখানেও একদম হুবহু সেম প্রসিডিওর। সো মানে জিনিসটা নতুন করে বোঝানোর কিছু নাই, তোমরা যদি আগের ক্লাসটা বুঝো আজকের ক্লাসটা আমার ধারণা ভালোই বুঝবা আর কি। তো এখানে আমরা একটু আসি, দেখো যেমন এখানে তোমাদের হচ্ছে প্রথমেই কি দেওয়া আছে, এখানে প্রথমেই হচ্ছে তোমাদের একটা ছবি দেওয়া আছে, একটা একটা মেকানিক্যাল রেড মেকানিক্যাল সিস্টেমের ছবি দেওয়া আছে। কারণ এখান থেকে তোমাদের একটা ইকুইভ্যালেন্ট মেকানিক্যাল সিস্টেম ড্র করতে হবে। তো তোমরা একটু খাতা কলম নিয়ে বসতে পারলে ভালো হয়। তো এখান থেকে তোমরা একটু দেখো আসলে কি হচ্ছে। প্রথমে আমরা কি বলছিলাম বলো তো, এই ক্ষেত্রে আমরা কি দেখবো? আমরা তিনটা ভ্যারিয়েবলের দিকে তাকাবো। যেমন ওখানে আমরা দেখতাম x1 x2 x3 এগুলা, এখানে কার দিকে তাকাবো বলো তো? কে বলতে পারবা? এখানে আমরা কোন ভ্যারিয়েবল গুলার দিকে তাকাবো? ওখানে তো তাকাতাম x1 x2 x3। এখানে কার দিকে তাকাবো?
কেউ একজন বলো তো দেখি। কে theta ওয়ান। 1 theta 2 ইয়েস, থিটা থিটা ওয়ান ওয়ান, থিটা থিটা টু, থিটা থ্রি। তো সেই হিসাবে আমরা যদি তাকাই দেখো, তাহলে আমাদের তিনটা নোট পয়েন্ট হবে এখানে, কারণ এখানে আছে থিটা ওয়ান, এখানে আছে থিটা টু, এখানে আছে থিটা থ্রি। সো ওকে ফাইন, তিনটা আমাদের নোট পয়েন্ট থাকবে, এটা আমরা মাথায় রাখতে পারি, এটা আমরা মাথায় রাখতে পারি। তো সেই হিসাবে আমরা তিনটা, আর রেফারেন্স লাইন হিসেবে তো এটা আমাদের থাকবেই, সেটা ডিফারেন্ট ইস্যু, সেটা আমরা পরে দেখবো। আচ্ছা, so এখন আমরা আসি, দেখো ড্র করবো। তো দেখো প্রথমে থিটা ওয়ান পয়েন্টের দিকে আমরা তাকাই, থিটা ওয়ানের সাথে কে কানেক্টেড আছে বলো তো? টিটা হচ্ছে এখানে টর্ক আর কি, ঠিক আছে? তো এখানে একটা টর্ক অ্যাপ্লাই করা হচ্ছে, তার মানে এখানে একটা টর্ক অ্যাপ্লাই করা হচ্ছে। বুঝা যাচ্ছে আমার কথা? ওকে, তাহলে টর্ক অ্যাপ্লাই করা হচ্ছে, এই টর্কের এই থিটা ওয়ানের সাথে আবার কে কানেক্টেড বলো তো? কে ওয়ান। কিন্তু কে ওয়ান হচ্ছে থিটা ওয়ান আর থিটা টুর মাঝখানে, তাহলে এখানে তুমি কে ওয়ান দিয়ে দিবা। ছবি কি বুঝতেছো? একদম আগের জিনিস। আচ্ছা গেল তো টি, এই এই থিটা ওয়ানের সাথে আর কেউ আছে? থিটা ওয়ানের সাথে কিন্তু আর কেউ নাই, আমার কথা কি বুঝতেছো তোমরা? এই থিটা ওয়ানের সাথে কিন্তু জি আর কেউ স্যার নাই, থিটা ওয়ানের কাজ খতম। এবার আসি আমরা কার কাছে বলো তো? এবার আসবো আমরা থিটা টুর কাছে। থিটা টুর কাছে আসার পর দেখো তো আমার বলো তো, এই থিটা টু তে আমার কি হবে? থিটা টুর সাথে কে কানেক্টেড? এই কে ওয়ান আগে, সে তো কানেক্টেড আছেই, আরেকজন কে কানেক্টেড বলো তো? জে ওয়ান। আরেকজন কানেক্টেড কে বলো তো? জে ওয়ান কানেক্টেড। সো এখান থেকে তুমি একটা জে ওয়ান ড্র করে দাও, একটা জে ওয়ান ড্র করে দাও, দিলা। আচ্ছা, এখানে দেখো আবার একটা ঝামেলা আছে, জে ওয়ান, জে ওয়ান, এখানে আবার একটা জে টু, তো দুইটা ম্যাচ, এদের মধ্যে কিন্তু কি থাকবে বলো তো? একটা ড্যাম্পার ফ্রিকশন থাকার কথা, সেটা হচ্ছে বি ওয়ান। তাহলে এই বি ওয়ান কিন্তু কার সাথে কানেক্টেড? অবশ্যই থিটা টু আর থিটা থ্রি এর মাঝখানে। আমার কথা কি বুঝতে পারছো? এই জে ওয়ান কিন্তু যে এই বি ওয়ান কিন্তু থিটা টু আর থিটা থ্রি এর মাঝখানে। সো তুমি কিন্তু এইখানে এই ড্যাম্পার সিম্বলটা দিতে হবে। কথা বোঝা যাচ্ছে তো নাকি? এইখানে সিম্বলটা দিতে হবে। তো এটা হবে তোমার বি ওয়ান। এ পর্যন্ত কি সবাই বুঝছো? তো এই পর্যন্ত যদি বুঝছো, তাহলে বুঝার কথা যে আমাদের থিটা টু এর কাজও শেষ। কারো কোনো কোশ্চেন আছে? এ পর্যন্ত বুঝছো সবাই? না স্যার। সবাই কি ফলো করতেছো জিনিসটা? স্যার বুঝছি। আচ্ছা, তাহলে এইবার থিটা থ্রিতে আসো। থিটা থ্রির সাথে কে কানেক্টেড বলো তো? জে টু কানেক্টেড। থিটা থ্রি টু এর সাথে কে কানেক্টেড? জে টু কানেক্টেড, আর কে টু কানেক্টেড। তো এরা দুজন কি হবে তাহলে? প্যারালাল হবে। তা সুন্দর মতো এই যে এই ছবির পোর্শনটা দেখো, এর এখানে হচ্ছে জে টু কানেক্টেড, আর এখানে হচ্ছে কে টু কানেক্টেড। আর এদের যে রেফারেন্স লাইনটা, এটা আর আমি এভাবে ড্র করে দিলে হয়ে গেল। এই হচ্ছে পুরো মেকানিক্যাল সিস্টেমটা। এই পর্যন্ত কি সবাই বুঝছো জিনিসগুলা? স্যার J2 আর K2 প্যারালালি কানেক্টেড হলো কেন? জে টু আর কে টু প্যারালালি কানেক্টেড হলো কারণ হচ্ছে জে টুর সাথে তোমার থিটা থ্রি কানেক্টেড আছে। আমি তোমাকে এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই। এখানে দেখো জে টুর সাথে কে কে কানেক্টেড বলো তো? থিটা থ্রি কানেক্টেড, আবার জে টুর সাথে বি ওয়ান কানেক্টেড, আবার বি ওয়ান হচ্ছে কি থিটা টু আর থিটা থ্রি এর মাঝখানে কানেক্টেড। আমার কথা বুঝতে পারছো? তাহলে জে টুর সাথে কার কার কমন পয়েন্ট আছে? থিটা থ্রি এর একটা কমন পয়েন্ট আছে, তাই এর এক মাথা থিটা থ্রি এর সাথে। আবার বি ওয়ানের সাথে কমন পয়েন্ট, কিন্তু বি ওয়ান তো আবার কি থিটা টু আর থিটা থ্রি এর মাঝখানে। আলটিমেটলি বি ওয়ান জে টু এরা দুজনই কি থিটা থ্রির মাধ্যমে কানেক্টেড। বুঝা গেছে? আচ্ছা, যেহেতু থিটা এদের একটা কমন পয়েন্ট পাওয়া গেল, তাহলে আরেকটা কমন পয়েন্ট কার সাথে হবে? আরেকটা কমন পয়েন্ট হবে অবশ্যই জে টু, আরেকটা যার সাথে কানেক্টেড। এখন খেয়াল করে দেখো, জে টু বি ওয়ান এর সাথে কানেক্টেড, আর আবার জে ওয়ান এর সাথেও কিন্তু সে কানেক্টেড, তার মানে আরেকটা মাথা হবে, এই যে আরেকটা মাথা হবে জে ওয়ান এর সাথে কানেক্টেড। কথা বুঝা গেছে? গেল। আর জে ওয়ান এর এক মাথা তো গেলই বি ওয়ান এর সাথে কানেক্টেড, তাহলে আরেক মাথা তা কার সাথে কানেক্টেড ছিল? আরেক মাথা অবশ্যই এই যে এইটা, এইটা হচ্ছে আসলে রেফারেন্স। এটা দিয়ে এভাবে সিম্বল দেওয়া উচিত ছিল, কারণ এই জিনিস আর এই জিনিস সেম। তো এটা দেয়া নাই, বাট বুঝে নিতে হবে। সো এই জে ওয়ান আর এই জে ওয়ান এর আরেক মাথা হচ্ছে তোমার এই রেফারেন্সের সাথে কানেক্টেড। সো এইটা হচ্ছে সে, এই পুরাটাকে তাই আমি রেফারেন্স লাইন ধরতেছি। আর কে টু তো খুব সিম্পল, এক মাথা কে থ্রি এর সাথে কানেক্টেড, আরেক মাথা রেফারেন্সের সাথে কানেক্টেড। সো এক মাথা থিটা থ্রি এর সাথে কানেক্টেড, আরেক মাথা হচ্ছে রেফারেন্সের সাথে কানেক্টেড। এবার বুঝছো পুরো জিনিসটা? স্যার কোনো কোশ্চেন আছে? যে কোশ্চেন করছিল বুঝছো? জিনিসগুলো জি একটু স্যার প্র্যাকটিস করা আসলে মাঝে শুরুর দিকে একটু কমপ্লেক্স লাগবে, বাট আমি তোমাদের লটস অফ প্রবলেমস দিয়ে রাখছি, ওগুলো যখন তোমরা একটু দেখবা, সলভ করবা, চার পাঁচটা করলেই মাথায় ঢুকে যাবে। এখন তোমাদের ইকুয়েশন ফর্ম করার ব্যাপার আসছে। এখন তোমরা হচ্ছে একটু খাতা কলম নিয়ে ইকুয়েশন ফর্ম করো তো, দেখি দেখি পারো কিনা। এই ড্র তো করে ফেলছো, এখন ইকুয়েশন একটু লেখার চেষ্টা করো তোমরা, দেখি। 2 মিনিট সময় দিলাম, একটু লিখো।
লেখা শেষ হলে আমাকে বলো। আরে আমার বাসাতে কারেন্টও চলে গেছে, মোবাইল ডাটা দিয়ে ক্লাস নিচ্ছি, এই তো ঘামে ভিজে যাচ্ছি পড়ে। যাও, দেখো তো একটু এটা তোমরা করতে পারো কিনা। থিটা ওয়ান এর জন্য ইকুয়েশন, থিটা টু এর জন্য ইকুয়েশন, থিটা থ্রি এর জন্য ইকুয়েশন। স্টপ হয়ে গেল কেন রে? শেয়ারিং। আচ্ছা দাঁড়া, আমি আবার শেয়ার দিচ্ছি। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে তোমরা একটু করো তো দেখি, করে আমাকে জানাও যে ইকুয়েশন কি পাইছো। হুম, বলো, কেউ করছো ইকুয়েশন? হ্যালো? কি হবে নোড ওয়ান এর জন্য? টি কিন্তু ঢুকতেছে এখানে, তাই না? টি কিন্তু এখানে ঢুকতেছে, রাইট? আচ্ছা, এখান থেকে টি কিন্তু ঢুকতেছে, বাকি সব কিন্তু বের হচ্ছে। ধরো তুমি চিন্তা করো, এই পয়েন্ট থেকে ধরো তুমি বের হচ্ছে ধরে নাও, তাহলে তুমি কি পাবা? ঢুকতেছে, আর এটাকে বের হওয়াটাকে মাইনাস দিয়ে লিখতে পারো বা ইকুয়াল দিয়েও লিখতে পারো, সমস্যা নাই। তাহলে এখানে কত হবে? এখানে কত হবে? ইকুয়েশন কি? কে ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু ইকুয়ালস টু কত? জিরো। বুঝা যাচ্ছে? এটা কে ওয়ান হবে অবশ্য। এই কোশ্চেনটাকে বুঝছো সবাই? হ্যালো? আপনারা আছেন? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে স্যার না? বুঝি, স্যার বুঝতে পারিনি। কি বুঝো নাই বলো? এখানে নোডাল অ্যানালাইসিস করছি, নোডাল অ্যানালাইসিস। যেটা থিটা ঢুকতেছে, টু মাইনাস থিটা। থিটা টু মাইনাস থিটা ওয়ান করবা, সেটা বলতেছো তুমি? জি স্যার। থিটা টু মাইনাস থিটা ওয়ান হবে না থিটা ওয়ান মাইনাস থিটা টু হবে? ধরো আমি তোমাদের আবার একটু ব্যাক করাই, তাইলে তোমরা বুঝবা জিনিসটা। ধরো এখানে রোটেশনাল স্প্রিং এর ক্ষেত্রে কি হয়, আর আমি যদি এই পয়েন্টে অ্যাপ্লাই করি, যেই পয়েন্টে আমি অ্যাপ্লাই করতেছি ওই পয়েন্টের রেফারেন্সে করব, তাহলে থিটা ওয়ান পয়েন্টের রেসপেক্টে যদি করি তাহলে হবে থিটা ওয়ান মাইনাস থিটা টু। আর যদি থিটা টু থেকে হিসাব করতাম তাহলে হয়তো থিটা টু মাইনাস থিটা ওয়ান। আমার কথা বুঝছো? বুঝা জি যাচ্ছে স্যার। আমার কথা? ওকে। তাহলে এখান থেকে, আচ্ছা আমার ইকুয়েশন কি মুছে গেছে নাকি? না, মুছার তো কথা না। আচ্ছা হ্যাঁ, এইটা। তো এই কোশ্চেন বুঝছো? ওকে, তাহলে থিটা টু তে আসো। থিটা টু পয়েন্টে কি হবে বলো? থিটা টু পয়েন্টে তুমি তোমার মতো করে ধরে নিবা। ধরো আমি থিটা টু পয়েন্টে ধরলাম যে দুটা, এটাও বের হচ্ছে, এটাও বের হচ্ছে, এটাও বের হচ্ছে, সবই বের হচ্ছে। ঠিক আছে, এরকম ধরে নিতে পারো তুমি। তাহলে ধরো আমি করলাম কি, যে তাহলে সবগুলো পজিটিভ ধরা যায়, সবগুলো নেগেটিভ ধরা যায়, কোনো ম্যাটার নাই এখানে, সব পজিটিভ ধরি। তো এইবার এইবার কি হবে বলো তো? এইবার হবে কে ওয়ান ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান। এবার বুঝতে পারছো তোমরা? তুমি যেই দিক থেকে হিসাব করবা সেটাকে পজিটিভ ধরে করবা। প্লাস জে ওয়ান এর জন্য কি হবে বলো তো? জে ওয়ান ইন্টু কত হবে? কি ছিল? ডি স্কোয়ার থিটা টু ডিভাইডেড বাই ডি। বুঝা যাচ্ছে আমার কথা? হ্যালো? হ্যালো? জি স্যার। আচ্ছা, আর জি স্যার, পরেরটার বোঝা জন্য, যাচ্ছে। আর পরেরটার জন্য কত হবে? এখানে তো আর কিছু নাই, এখানে আর কিছু আছে? এখানে তো আর কিছু নাই। তো তুমি এখানে আছে, অবশ্যই আছে। এখানেও কিছু জিনিস আছে, তুমি দেখো এইখানে। আচ্ছা দাঁড়াও, ইকুয়েশন আমি কি গ্রাফ, এটা একটু এটা ছবিটা কি একটু ভুল আছে নাকি, বা আমি কি ভুল ছবি অন করছি নাকি? এই ওয়েট ওয়েট ওয়েট, এটা আমি যে প্রবলেম করেছি ওই প্রবলেমের ছবি না তো? তোমরা একবারও বললা না এটা? এটা মনে হয় ভুলে আমি পরের স্লাইডে চলে গেছি। ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ আমি ভুলে পরের স্লাইডে চলে গেছি, যে এই প্রবলেম সলভ করানো শুরু করে দিয়েছি। হ্যাঁ, তোমরা তো বলোই নাই আমাকে। আচ্ছা যাই হোক, তো সমস্যা নাই, তেমন একটা ইম্প্যাক্ট পড়তেছে না। এখানে টি পড়বে আর এখানে এটা পড়তেছে, ওই আগের ইকুয়েশনই থাকবে। সো টি ইকুয়ালস টু
K1 × θ1 - θ2। আর এই θ2 এর জন্য কি হবে, ঢুকতেছে ঢুকতেছে, মানে বেরোচ্ছে বেরোচ্ছে। এবার বুঝতে পারছো? আচ্ছা, আগে আমি পরের ইয়েতে চলে গেছি। তাহলে এটা হবে কত, K1 × θ2 - θ1, বুঝা যাচ্ছে? আর হবে হচ্ছে J1 × d²θ2 / dt², প্লাস এটা কি হবে বলতো, B1 × d dt of θ2 - θ3। এখানে কত হবে, = 0 হবে। বুঝা গেছে ইকুয়েশনটা? হ্যালো ছেলেমেয়েরা, কথা বলো। আর θ3-তে কি হবে? θ3-তে তুমি যদি চিন্তা করো, বের হচ্ছে বের হচ্ছে বের হচ্ছে, তাহলে কি লিখতে পারবা θ3 এর জন্য? যে একটা তুমি লিখতে পারবা হচ্ছে B1 × d dt of θ3 - θ2, প্লাস J2 d² d3/dt², প্লাস এখানে আছে কি K2 × θ3 = 0। বোঝা যাচ্ছে কথা? এই হচ্ছে ফুল সিস্টেম। এবার এখান থেকে আরো ক্যালকুলেশন করে কিন্তু তোমরা ফুরিয়ার ট্রান্সফর্ম ট্রান্সফর্ম করে তোমরা কিন্তু ইয়ে বের করতে পারবা, স্টেট স্পেস অ্যানালিসিস করতে পারবা, তোমরা হচ্ছে ট্রান্সফরমেশন বের করতে পারবা। ওগুলা এখানে দেখাচ্ছি না, ওগুলা তো বইয়ে আমি ম্যাথ ট্যাথ করে দিছি খাতায়, ওখান থেকে তোমরা পড়বা, বা আমি ওটার পর আলাদা ক্লাস আমি পরে নিবো একসাথে। আজকে বেসিকটা আগে এই পর্যন্ত বুঝো, তাহলে বাকিগুলা পারবা। যে কোনো প্রবলেমই এই পর্যন্ত আসতে হবে, নয়তো তুমি প্রবলেম সলভ করতে পারবা না। কোশ্চেন আছে কোনো? হ্যালো, না স্যার, বুঝছেন না। সবাই বুঝতেছো? এই সবাই কি কথা শুনতেছো? একদম, তারা একজনকে ডাকি একটু, ওর সাথে একটু কথাবার্তা বলে আসি। যেমন এখানে একজনকে দেখতেছি, আব্দুল্লাহ 2001022। আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুমি আছো? একটু আনমিউট করতে বলি। ও মনে হয় নাই, ও মনে হয় জয়েন দিয়ে খাইতে চলে গেছে। কি স্যার, আব্দুল্লাহ, জি আছো স্যার। নাকি তুমি? তুমি কোথায় আছো, ক্লাসে না তুমি? স্যার। নাকি তুমি জয়েন দিয়ে অন্য কোথাও চলে গেছো? জি স্যার। জি স্যার। হ্যালো জি স্যার বলতে কি বলতেছো? স্যার, আমি আমি কি আমি স্যার আছো? কিছুক্ষণ আগে ঢুকলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার, একটু হ্যালো ক্লাস স্যার। টাস, হ্যাঁ শোনা যাচ্ছে, একটু ক্লাস টাস করো, ঠিক আছে? রেকর্ডিং পাবা, সমস্যা নাই, কিন্তু একটু ক্লাস টাস করা উচিত। আচ্ছা, তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। তো যদি কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমি একটু তোমাদের পরবর্তী টপিকটাতে যাই। আর নাই, আমরা আসলে ম্যাথ করবো এখন বসে বসে বেশ কিছু, ঠিক আছে? আচ্ছা, আমি তো ফ্রি ভার্সন চালাই জুমের। তো তোমরা ফ্রি ভার্সনে তো আবার সমস্যা, কারণ হচ্ছে তোমাদের এখন একবার লিঙ্ক শেষ হয়ে গেলে তোমরা 10 মিনিটের মধ্যে ঢুকতে পারবা না, ঠিক আছে? এটা হচ্ছে একটা প্রবলেম আর কি। আমি এই কারণে একটু আগে ভাগে জয়েন করতে বলছিলাম। যাই হোক, দেখি আমরা লিঙ্ক টাইম শেষ হওয়ার আগে কত দূর করাতে পারি, ওর উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, তো স্যার আমরা একটা পর, কথা ছিল। বলো, বলে ফেলো। স্যার অনেকেই তো স্যার জয়েন করতে পারতেছে না নেট প্রবলেমের জন্য। স্যার আজকের অ্যাটেন্ডেন্সটা একটু কনসিডার করেন। আরে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। অ্যাটেন্ডেন্স নিয়ে তুমি ভাবতেছো কেন? আমি তো অ্যাটেন্ডেন্স আজকে নিবই না, আজকে তো জি স্যার, অ্যাটেন্ডেন্স মানে ফ্রি। অনেকেই বলতেছে তো আর কি হ্যাঁ হ্যাঁ, জয়েন হতে সমস্যা পারতেছে নাই, না। বলে দাও ওদেরকে, কোনো সমস্যা নাই। অ্যাটেন্ডেন্স তো ফ্রি, ঠিক আছে। অ্যাটেন্ডেন্স নিয়ে তোমরা কেন ভাবো? আচ্ছা, so এবার ঠিক আসি আছে। এই ছবিটা দেখো তো তোমরা এবার বুঝো কিনা। একদম ইজি না বলো এই ছবিটা? আগের অঙ্কই, কিন্তু একটা জাস্ট চেঞ্জ করছে, কি বলো তো? আগে শুধু তোমার J1 J2-র মধ্যে একটা ড্যাম্পার ছিল, কিন্তু আসলে J1-এর সাথে এই যে রেফারেন্সটা, এই রেফারেন্সেরও কি থাকবে, একটা ফ্রিকশন ড্যাম্পার থাকবে না? তো J1-এর সাথে এই রেফারেন্সের যে ড্যাম্পারটা থাকবে, এটাকে বলতেছে B1। আর J2-র সাথে তোমার এই ড্যাম্পার যেটা থাকতেছে, সেটাকে আমরা বলতেছি B3। তো এই দুটার জন্য ইম্প্যাক্ট কি পড়বে বলো তো? ইম্প্যাক্ট যেটা পড়বে, সেটা হচ্ছে এই যে প্যারালালি একটা B1 আর প্যারালালি একটা B3 চলে আসবে। আর কোনো কিন্তু চেঞ্জ নেই আগের অঙ্কের থেকে। বোঝা গেছে? বুঝতে পারছো তোমরা? একদম হুবহু আগের ম্যাথ, জাস্ট এই দুটো চলে আসছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। এখন বাকি এই যে যে পোর্শনটা ইকুয়েশন দাঁড় করানো, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা নিজেরা। তো এখানে আমি আর বুঝানোর কিছু নাই। ওকে, এইবার হচ্ছে একটা, তোমাদের হচ্ছে এই একটা প্রবলেম আমি দিছি। এই প্রবলেমটা আসলে তোমরাই বাসায় হোমওয়ার্ক করবা। এটা আমি কিছুই আসলে করে দিই নাই। সেটা হচ্ছে যে তোমাদের আহ, যেটা আমাদের আছে, সেটা হচ্ছে যে এইটা, যে এই ছবিটা, এই ছবিটার তোমরা একটা মেকানিক্যাল নেটওয়ার্ক ড্র করবা, ইকুইভ্যালেন্ট করার পর সেখান থেকে তোমরা
এখানে নোট কয়টা বলো তো? দুইটা, থিটা 1 থিটা 2। এটার জন্য এটা তোমরা বের করবে, ঠিক আছে? এই কাজটা তোমাদেরকে দিয়ে রাখলাম। আমি জানি না আবার তোমাদের কবে দেখা হবে তোমাদের সাথে ক্লাসরুমে, নেক্সট রবিবারও হইতে পারে, তোমাদের যদি ভার্সিটি অফ না দেয়। তাহলে কিন্তু ওই দিন আমাকে কেউ একজন এটা একটু করে দেখাবা, যে বলবা যে আমি বাসায় করছি, করে এটা পাইছি। সবাই করলে ভালো হয়, তবে এটা হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট না। তোমাদেরকে আমি আলাদা করে পরে অ্যাসাইনমেন্ট দিব, অনেক বড় একটা। তো এটা আপাতত এমনি একটা হোমওয়ার্ক দিলাম। তো সবাই এটা করবা, বা অন্তত ট্রাই করবা, করে আমাকে দেখাবা যে এটা ট্রাই করছি, অ্যান্সার এটা পাইছি। তাহলে আমি তোমাদের এটা বলবো যে হ্যাঁ এটা হয়েছে বা হয় নাই। এখন অনলাইন ক্লাস না হলে ক্লাসে করাইতে দিতাম, কিন্তু অনলাইন ক্লাস যেহেতু, তাই এটা করলাম না। আচ্ছা, আর হচ্ছে তোমাদেরকে আমি কিন্তু হ্যান্ড নোট যদি তোমরা দেখো, তোমাদের কিন্তু আমি হ্যান্ড নোট আপলোড করে দিছি। তো ওইখানে তোমরা দেখতে পারবা। কোথায় জানি তোমাদের হ্যান্ড নোট, দাঁড়াও দেখি। ওদের হ্যান্ড নোট আমি কই রাখি, এই যে। সেখানে কিন্তু আমি তোমাদের দেখবা যে একটা লেকচার 4 ট্রান্সলেশন, এটা তো ট্রান্সলেশন মেকানিক্যাল সিস্টেম, এটা না। তোমাদের হচ্ছে আমি একটা রোডসন মেকানিক্যাল সিস্টেমের একটা পিডিএফ আপলোড করে দিছি, প্রায় মনে হয় 20 পেজের। তো এখানে অনেকগুলা ম্যাথস আছে, সবগুলা মোটামুটি একই ধাঁচের। তো এই ম্যাথ গুলা তোমরা কিন্তু একটু বাসায় করবা, ঠিক আছে? অনেক সময় বি জায়গায় ডি দিয়ে রিপ্লেস করছি, বা জিনিসটা মোটামুটি একই। বি জায়গায় ডি না, সরি, ডিফারেন্সিয়েশনের বদলে ডি থিটা লিখছি। মানে এই নোটেশনটা না বুঝলে আমি বুঝাই দিচ্ছি। মানে এখানে D θ3 লেখা মানে হচ্ছে আসলে D3/dt, বুঝতে পারছো? আর এখানে D² θ3 মানে হচ্ছে D² θ3/dt²। কথা বুঝতে পারছো? তো এই জিনিসটাই জাস্ট ডিফারেন্ট। এখান থেকে তোমরা এই ম্যাথ গুলা বাসায় একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? তো এত ম্যাথ তো আর আমি করাতে পারবো না। তো তোমরা এগুলা একটু বাসায় প্র্যাকটিস করবা। এগুলা সবই নিসের বই বা হাসান সাইদ স্যারের বই। ও ম্যাথ গুলা বেশিরভাগই আমি সলভ করতে পারছি, মাঝে দেখবা দু একটা পারি নাই, তো ওগুলা তোমরা নিজেরা ট্রাই করতে পারো, বাট বেশিরভাগই আমি পারছি। তো এগুলা হাতে করা আছে, তোমরা এখান থেকে দেখে দেখে এগুলা সলভ করবা, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো না কোনো স্যার। কোশ্চেন তো আমি শুনতেছি না। ওকে, তো আমাদের টপিকের আজকের পড়ার একটা পোর্শন শেষ হয়ে গেল। এবার আমরা আসি সেকেন্ড পোর্শন, যেটা হচ্ছে আমাদের গিয়ার। ঠিক আছে, এটা একটা আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট আমরা বলতে পারো যে আমাদের পড়ার, সেটা হচ্ছে গিয়ার এই সেকশনটা, ঠিক আছে? তো এই গিয়ার সেকশনটাই আমরা হচ্ছে যে, এই যে আমাদের মিটিং এখনই ক্লোজ হয়ে যাবে, তা আমি এটা এখন শুরু করব না। 10 মিনিট পরে 10 মিনিট পরে তোমরা সেম লিংক দিয়ে আবার জয়েন দিও, ঠিক আছে? এই একই লিংক, আমার লিংক চেঞ্জ হয় না, এটা সেট করে দিছি আমি। তো একই লিংক একই পাসওয়ার্ড দিয়ে তোমরা 10 মিনিট পরে আবার জয়েন দিও, কারণ জুমে এখন সিস্টেম করছে যে তোমার একবার মিটিং শেষ হয়ে গেলে 10 মিনিটের মধ্যে আবার শুরু করা যায় না আর কি। মানে আমি সেট থেকে শুরু করতে পারবো না, তোমরা তো জয়েন করতে পারবা, বা ওইটাও পারবা না। তো 10 মিনিট পরে তোমরা হচ্ছে যে জয়েন করবা, তখন হচ্ছে আমি এই যে গিয়ার, যে পার্টটা, এটা রোশন মেকানিক্যাল সিস্টেমের সাথে জড়িত, এই পার্টটা আমি তোমাদেরকে পড়ায় আজকে শেষ করে দিব, ঠিক আছে? এটা পড়ালেই আমার আজকের পড়া শেষ। তো এটা খুব বেশি বড় টপিক না, বেশ ছোট একটা টপিক। এটা পড়ায় একটা দুইটা ম্যাথ করাই দিয়ে আমরা হচ্ছে এইটা শেষ করে দিব। এটার বেশিরভাগ টপিকই আমি এখানে আলোচনা করছি, তবে একটা ব্যাপার আছে, এটা থিওরিটা অনেক বড়। এই পুরা থিওরিটার জন্য আমি একটা আলাদা ক্লাস লেকচার আপলোড দিছি, তোমরা দেখবা, গিয়ার নামে। এটা আমি নিজেই 4th ইয়ারে থাকার সময় বসে নোট করছিলাম। তো ওখান থেকে কিছু পোর্শন নিয়ে স্লাইড বানাইছি, আর বাকি পোর্শন এখান থেকে দেখে দেখেই পড়াবো তোমাদেরকে, কারণ এটার ইকুয়েশন গুলো অনেক বড় বড়। এবং অনেক মানে ইলাবোরেটলি পড়াইতে হয়। তো এই জিনিসটা আমি তোমাদেরকে আমার এই খাতা থেকে মেনলি পড়াবো, আর তোমাদেরকে এটা আপলোড করা আছে। এখানে কিছু ম্যাথসও আছে পরীক্ষা আসার মতো, তো সেগুলো করাবো আমরা, ঠিক আছে? এটা আমরা নেক্সট ক্লাসে পড়াবো। তো নেক্সট ক্লাস বলতে আর কি, তোমার এই যে নেক্সট মিটিং এ, এই যে আর 10 মিনিট পর, মানে 10 মিনিট বলতে আমি 15 মিনিটই যাও, আমরা আবার 11টায় শুরু করবো, ঠিক আছে? এখন তো 10টা 44 বাজে, আবার 11টায় শুরু করবো, করে তখন শেষ করে দিব, ঠিক আছে? ওকে, তাইলে তোমরা আবার 11টায় জয়েন দিও।